আসসালামু আলাইকুম। তাহলে নতুন অধ্যায়ে তোমাদের স্বাগত। আমাদের নতুন অধ্যায় হলো চলন ও অঙ্গচালনা, তাই না? তাহলে হিউম্যান ফিজিওলজির চলন ও অঙ্গচালনার লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, যেটা এখানে প্রথমে আমাদের লাগবে কোনটা, যে কঙ্কাল তন্ত্র কাকে বলে। কঙ্কাল তন্ত্র কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো উপরে দেখো লেখা আছে। মানব দেহের ভার বহনকারী শক্ত কাঠামোকে কঙ্কাল বলে। 1 মার্কের জন্য এর থেকে বেশি লেখার দরকার নেই। 1 মার্কের জন্য তো মানবদেহের ভার বহনকারী শক্ত কাঠামোকে কঙ্কাল তন্ত্র বলে। যেহেতু এটা 1 মার্কের আসে, অনেক বড় লেখার দরকার নেই, একটু লিখলেই হবে। কিন্তু এটা তো কঙ্কাল তন্ত্র, কিন্তু আরেকটা সংজ্ঞা আসে অনেক সময়, শুধু কঙ্কাল কাকে বলে। শুধু কঙ্কাল কাকে বলে, মানে কঙ্কাল তন্ত্র না, শুধু কঙ্কাল কাকে বলে। তাহলে সেটা একটু লিখে নাও, অন্য বই আছে, একটু লিখে নাও, বইয়ের উপরে একবারে উপরে লিখে নাও, শুধু কঙ্কাল কাকে বলে। জীবদেহের হাড় ও তরুণাস্থি দ্বারা গঠিত। জীবদেহের হাড়, সবাই লেখো, কারণ এটা হচ্ছে অন্য বই আছে, এই বইয়ে নাই। মানে শুধু কঙ্কাল কাকে বলে, এটা আগেরটা দেখলাম কঙ্কাল তন্ত্র, এটা হলো শুধু কঙ্কাল। হ্যাঁ, জীবদেহের হাড় ও তরুণাস্থি দ্বারা গঠিত যে কাঠামো দেহকে সমর্থন ও আকৃতি প্রদান করে তাকে কঙ্কাল বলে। আমি আবার বলি, জীবদেহের হাড় ও তরুণাস্থি দ্বারা গঠিত যে কাঠামো দেহকে সমর্থন ও আকৃতি প্রদান করে তাকে কঙ্কাল। দেহকে সমর্থন ও আকৃতি প্রদান করে, দেহকে সমর্থন ও আকৃতি প্রদান করে তাকে কঙ্কাল বলে। আরেকবার মিলে নাও, জীবদেহের হাড় ও তরুণাস্থি দ্বারা গঠিত যে কাঠামো দেহকে সমর্থন ও আকৃতি প্রদান করে তাকে কঙ্কাল বলে। সমর্থন বলতে কি, আমাদের কঙ্কালের কারণে কিন্তু আমাদের গোটা মাংসপেশি, চর্বি, চামড়া সব কি দাঁড়িয়ে থাকতে পারছে, তাই না? কঙ্কাল যদি না থাকতো আমরা কি দাঁড়িয়ে থাকতে পারতাম, তাই না? একটা গরু, ওর যদি গায়ে কোনো কঙ্কাল না থাকতো তাহলে কেউ দাঁড়িয়ে থাকতে পারতো? পড়ে যেত, তাই না? যে যারা অমেরুদণ্ডী প্রাণী, তাদের কঙ্কাল নাই বলে তো তারা গড়িয়ে গড়ে চলে, মানে শুয়ে শুয়ে চলার মতো, তাই না? ম্যাক্সিমাম, আর তাহলে উড়ে চলে পাখা থাকলে, তাই না? তাহলে আমাদের যে আমরা দাঁড়ায় আছি, আমরা যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকাটা হলো কঙ্কালের উপরে। সাপ হলো কর্ডাটার মধ্যেই পড়ে, কিন্তু ওরা হচ্ছে যে আমরা যেমন, আমরা তো এদিকে দিকে হতে পারি, তাই না? এদিকে দিকে হতে পারি না, সাপরা হলো সামনের দিকে, মানে পাক খেতে পারে। আমরা যেমন সামনের দিকে ঝুলতে পারি, তো ওরা ওই সামনের দিকে ইয়ে করতে পারে, কিন্তু উল্টার দিকে দৌড়াতে পারে না। উল্টার দিকে মানে বুঝো, পৃষ্ঠ দিকে দৌড়াতে পারে না। হ্যাঁ, ঘুরে যাবে। আমাদের যেমন পৃষ্ঠ দিকে দৌড়ানো কঠিন, মানে পিছন দিক দিয়ে, মানে কঙ্কালের অদ্ভুত লোক যে দেখি ওটা ব্যতিক্রম, ব্যতিক্রম, স্বাভাবিক যেটা। তাহলে কঙ্কাল তন্ত্র এবং কঙ্কালের হয়ে গেল। এখানে একটা বড় সংখ্যা আছে, মানে জাস্ট বোঝার জন্য, দরকার নাই পরীক্ষা লেখার জন্য। হ্যাঁ, মানব কঙ্কাল তন্ত্র বলছে ভ্রূণীয় মিশ্রণ থেকে উদ্ভূত অস্থি ও তরুণাস্থি নামক যোজক টিস্যু। তো দেখো, যোজক মানে কি, যে গোটা শরীরের সাথে কানেকশন রাখে, সেটাই হলো যোজক, তাই না? যে আমার এই মাথার সাথে পায়ের কানেকশন আছে, তাই না? মাথা যে ভার, মানে দাঁড়িয়ে আছে এখানে, পা মাথাকে ধরে রাখছে, তার মানে হলো আমাদের কানেকটিভ, মানে সংযোগ রক্ষা করে চলা, সংযোগ রক্ষা করে চলে, এটাই হলো কানেকটিভ বা যোজক। যোজন বা যোজক, সংযুক্ত, একটা তার একটা কানেকশন আছে, এটাই হলো কানেকটিভ টিস্যু, বা এটাকে আমরা যোজক টিস্যু বলি। দেখো, এই কঙ্কাল কোথা থেকে তৈরি, তো বলছে যে মেসোরাম, আমরা তো জানি জাইগোট বিভাজিত হওয়ার পর, তাই না? ধরো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলে তখন এটাকে আমরা কি বলি, জাইগোট বলি। তুই হয়ে গেল জাইগোট। কার মনে আছে? রিয়া বলো তো, জাইগোটের বাংলা অর্থ কি? রিয়া বলো, জাইগোটের বাংলা অর্থ মনে আছে? মনে নেই? যুগল কোষ। জাইগোটের বাংলা অর্থ যুগল কোষ। কারণ এখানে দুইটা কোষ, একটা শুক্রাণু হ্যাপ্লয়েড কোষ, একটা ডিম্বাণু হ্যাপ্লয়েড কোষ। তাহলে দুইটা কোষ যেহেতু একসাথে একীভূত হয়েছে না, সেজন্য এর নাম হলো যুগল কোষ। জাইগোটের বাংলা অর্থ হলো যুগল কোষ। এই যে যুগল কোষটা
দুইটা কোষ একসাথে একটা হয়ে গেল, তাই না? দম্পতির মতো হয়ে গেল, একটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই কোষটা কিন্তু বিভাজন শুরু করবে। এটা কি করবে? বিভাজন শুরু করবে। মনে রাখবা, বৃদ্ধি আর পরিস্ফুটন এর মধ্যে পার্থক্য আছে। বৃদ্ধি আর জন্মের পরে। হ্যাঁ, বৃদ্ধিটা হলো জন্মের পরে, আর পরিস্ফুটন হ্যাঁ হ্যাঁ জরার মধ্যে যখন একটা জীবদেহ গঠনের হয়, প্রস্তুতি চলে, একটা জীবদেহ গঠনের ব্যাপারটা ঘটে, এটাকে পরিস্ফুটন বলে। যেমন জাইগোট, এর পরিস্ফুটনের মাধ্যমে একটা ধরো বাচ্চা তৈরি হলো, তাহলে এটা হলো পরিস্ফুটন। মুরগির ডিমের মধ্যে মুরগি হচ্ছে, তাই না? এটা পরিস্ফুটন। মুরগির বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে মুরগি হয়ে গেল, তাই না? মানে মুরগির মা হয়ে গেল, যাই হোক। তো বাচ্চার মা মুরগির মা হয়ে যায়। তাহলে ওই যে মুরগির মা হলো, এটা 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 কি বৃদ্ধি? এটাকে পরিস্ফুটন বলা যাবে না, এটা বৃদ্ধি। বুঝতে পেরেছো? এটা হলো বৃদ্ধি। হ্যাঁ, যে মুরগির মা কিন্তু আমার মনে আছে, আমরা যখন স্কুলে পড়তাম মুরগির পুষে হতো, তো একবার হচ্ছে বাসায় চিন্তা করলো যে বাচ্চা ফোটাবে। বাচ্চা দেখতে ভালো লাগে, মুরগির বাচ্চা, ছোট ছোট বাচ্চা, হয় না? দেখতে খুব সুন্দর না? হ্যাঁ, কিউট লাগে। তো আমার খুব শখ, তো মা বললো ঠিক আছে তাহলে বাচ্চা ফোটানো। তো কয়টা যেন 10টা না 12টা ডিম পারছে। এখন মুরগির মা কিছুতেই ডিমে বসবে না, মানে প্রথমবার ডিমে বসে না, সাধারণত বসতে চায় না, আগ্রহ থাকে না যে আমি বাচ্চার মা হবো, একটা আগ্রহ। ওর কিছুতেই মা হওয়ার আগ্রহ নাই। ওর একটাই কথা, আমি এত অল্প বয়সে মা হয়ে ফিগার নষ্ট করবো না। বুঝছো? এরকম চিন্তা ভাবনা, কিছুতেই ডিমে বসানো গেল না। এত জোর করে বসানোয় উঠে দাঁড়ায়, যত জোর করে বসে উঠে দাঁড়ায়, মানে না বুঝবি না, মানে ভাবটা এরকম, এত অল্প বয়সে আমি মা হয়ে ফিগার নষ্ট করবো না, আমি মা ডাক শুনতে চায় না, মানে শুনতে তো চায় না মা ডাক সবাই, তাই না? তো ও হচ্ছে বসলো না, ও হলো না। দ্বিতীয়বারে যখন ডিম পেলো তখন মা হওয়ার সব মানে যাচ্ছে আর কি, মানে বয়স হয়েছে একটু, অল্প বয়সে অনেকে মা তো হতে চায় না, তাই না? এরকম আর কি হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে জাইগোট যখন মাইটোসিস বিভাজনের মাধ্যমে তিনটা কোষের স্তর তৈরি করবে, ধরো এটা একটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর, এগুলো কোষ দিয়ে গঠিত স্তর। তবে এর অর্থই না যে তোমার এটাতে একটোডাম, এটা তোমরা জানো, একটোডামের বাইরে, ডাম মানে ত্বক, তাহলে একটোডাম। এই মাঝেরটা মেসো মানে কি? মাঝে। মেসো মানে মাঝে, মেসোডাম মানে ভিতরে, মাঝের ত্বক। আর এটা হলো এন্ডোডাম। এন্ডো মানে কি? ভিতরে। এন্ডো মানে ভিতরে, এন্ডোডাম। তাহলে এন্ডো মানে ভিতরে, ডাম মানে ত্বক বোঝায়। হ্যাঁ, তাহলে এই তো বিষয়। কিন্তু এটার অর্থ এই না যে একটোডামে একটাই কোষের স্তর থাকে, তা কিন্তু না। কয়েকশো কোষের স্তর মিলে মানে একটা একটোডাম স্তর, কয়েকশো কোষ। বুঝছো? এরকম না যে একটাই, আমরা দেখানোর সময় একটা দেখাইছি, কিন্তু এর অর্থ এই না যে একটোডামে একটাই কোষের রিং থাকবে, তা অনেকগুলা কোষ। কিভাবে বোঝা যায় এটা একটোডাম? মানে এদের সাথে এদের আকৃতি মিলে না, এদের সাথে এদের আকৃতি মিলে না, 3 ধরনের কোষের স্তর তৈরি করে তখন এটাকে আমরা ভ্রূণ বলি। এখন তাহলে ভ্রূণ মানে কিন্তু পরিস্ফুটিত শিশু। ভ্রূণ মানে হলো পরিস্ফুটিত শিশু, যে শিশুটা পরিস্ফুটিত হচ্ছে, ভ্রূণ মানে এটা। ইংরেজিতে বলা হয় ইমব্রায়ো, ইমব্রায়োলজি মানে ভ্রূণ তত্ত্ববিদ্যা। হ্যাঁ, ইমব্রায়ো মানে ভ্রূণ, আর ভ্রূণ বলতে পরিস্ফুটিত শিশু, যে শিশুটা পরিস্ফুটিত হচ্ছে। তো এখন এই কোষে নিউক্লিয়াসে যে জিনগুলো আছে, ওই জিনগুলোর মধ্যে যে জিনগুলা অ্যাক্টিভ হলে আমাদের ত্বক তৈরি হবে, ওই জিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়, বুঝছো? তখন ওই জিনগুলা তখন হচ্ছে আমাদের বাইরের ত্বক তৈরির কাজটা করে। ঠিক আছে? মেসোডামের যে কোষ আছে, এইখানের জিনগুলা, সেই জিন অ্যাক্টিভ হয়, যে জিন অ্যাক্টিভ হলে আমার হাড় হুড্ডি তৈরি হবে, আমার মাংসপেশি তৈরি হবে, আমার রক্তকণিকা তৈরি হবে, ওই জিনগুলো অ্যাক্টিভ হবে। অন্য জিনগুলা, যেমন মেসোডামে কিন্তু ত্বক তৈরির জিন আছে, মেসোডামের মধ্যে ত্বক তৈরির জিন আছে, কিন্তু ওই জিনটাকে আল্লাহ কি করে? দুমড়ায় পেঁচায় রাখে। ওই যে আমরা জানি যে স্থির অবস্থায় এই ধরো কোমাটিন, হ্যাঁ, এরকম কোমাটিনে কিছু জায়গায় এরকম দুমড়ানো পেঁচানো থাকে, আবার স্বাভাবিক
আবার দৌড়ানো পেঁচানো থাকে। এইটা কিন্তু ক্ষেত্র বিশেষে এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম এরকম করে দেয়। তো এই জিনিসটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন মানে অপ্রকৃত ক্রোমাটিন, মানে অপ্রকৃত ক্রোমাটিন। আর এই যে মাঝে যেটা আছে এটা ইউক্রোমাটিন, মানে প্রকৃত ক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে প্রকৃত ক্রোমাটিন। এখন এখানে যে ডিএনএ যে অংশটা মনে করো দুমড়ে পেঁচড়ে গেল, এখানে একই জায়গায় হবে না, আরেক জায়গায় হবে। মানে যেখানে যে জিন কাজ করা দরকার ওই জিনকে আল্লাহ উন্মুক্ত করে দেয়, ওটাকে আল্লাহ ইউক্রোমাটিন করে দেয়। বুঝছো? যেমন আমাদের ত্বকে চোখ তৈরি করার জিন আছে, কিন্তু ওই জিনটাকে ত্বকের ক্ষেত্রে ওই জিনটাকে আল্লাহ কি করছে? দুমড়ে পেঁচড়ে রাখছে। যদি না রাখতো ত্বক তৈরি হতো, এখান থেকে চোখ তৈরি হয়ে যেত, এখান থেকে দাঁত তৈরি হয়ে যেত, এখান থেকে নখ তৈরি হয়ে যেত, অনেক ঝামেলা। বুঝতে পারছো? তাহলে সব জায়গায় সব জিনকে, কারণ আমরা তো একটা কোষ থেকে তৈরি হয়েছি না, আমরা একটা জাইগোট থেকে তৈরি হয়েছি, ওটাই তো মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরকম হলো। তাহলে এর মধ্যে যে যে জিন ছিল সব জিন সব স্তরের কোষেই আছে, কিন্তু ভ্রূণ অবস্থায় আল্লাহ কি করে? কিছু জিনকে ইনঅ্যাক্টিভ করে দেয়, বলে তুই কাজ করবি না, ও কাজ করবে। বুঝছো? সেই অনুযায়ী আমাদের কিন্তু এক একটা জায়গায় কোষে এক একটা জিন অ্যাক্টিভ হয়, সেভাবে আমাদের একটা জীব দেহ তৈরি হয়। বুঝতে পারছো? যে চুল তৈরিকারী জিন মাথায় আছে, চুল তৈরি হয়েছে, মুখ বিবরের ভিতরেও চুল তৈরিকারী জিন আছে, কিন্তু ওই জিনটাকে আল্লাহ দৌড়ায় রাখছে, নাহলে মুখের মধ্যে চুল তৈরি হয়ে যেত। ভালো লাগতো? ভালো লাগতো। বুঝতে পারছো? এইখানে যে ত্বক আছে একটোডাম ধরো গালের ত্বক তৈরি করছে, এই কোষেও কিন্তু দাঁত তৈরির জিন আছে। এখন এই জিন একটা থাকলে এখানে দাঁত, এদিক দিয়েও দাঁত বের হতো। ভালো লাগতো? লাগতো না তো? তাহলে ওইভাবে আল্লাহ কিন্তু কাউকে আল্লাহ দুমড়ায় পেঁচড়ায় রেখে দেয় যে তুই কাজ করবি না, তুই কাজ করবি, এরকম। বুঝতে পারছো? এক একজনকে এক এক জায়গায় এক এক জিনকে অ্যাক্টিভ করে। বলো, বুঝতে না পারলে বলো। কোনো কোশ্চেন আছে এখানে? বুঝতে পারছো? কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে হচ্ছে ক্রোমাটিন মানে কি, দেখি কার মনে আছে বলো। ক্রোমাটিনের বাংলা অর্থ কি? তারপরে দিয়া বলো তো, ক্রোমাটিনের বাংলা অর্থ কি মনে আছে? তন্তু। বাংলা কি? শুধু তন্তু? অর্ধেক হয়েছে, আর অর্ধেক বলো। হ্যাঁ, ক্রোমোসোমের বাংলাটা জানো তো, তাই না? হ্যাঁ, ক্রোমোসোম মানে কি? রঙিন বস্তু না? ক্রোমোসোম মানে রঙিন বস্তু। আমরা জানি এইখানে যে ক্রোমো আছে এটা হলো ক্রোমা মানে রঙিন, আর ক্রোমা মানে বস্তু, তাই না? তার মানে কি? রঙিন বস্তু। আর যখন আমি ক্রোমাটিন বলছি, এই যে ক্রোমা আছে না, এই যে এখানে যে ক্রোমা আছে, এই ক্রোমা মানে কিন্তু ক্রোমোসোম। এই ক্রোমা মানে ক্রোমোসোম, আর টিন মানে সুতা। অর্থাৎ ক্রোমোসোম যখন সুতার মতো, টিন মানে কি? সুতা। ক্রোমোসোম যখন সুতার মতো দেখতে, তখন এর নাম হয় ক্রোমাটিন। ক্রোমোসোম যখন দেখতে সুতার মতো, তখন এর নাম হয় কি? ক্রোমাটিন। কারণ পরীক্ষায় অনেকে ভুল করে, বুঝছো? আমরা খাতা দেখার সময় ভুল পাই। কি ভুল? ধরো নিউক্লিয়াসের ছবি আসছে, তো এই জন্য একটু লজিক জানতে হবে। লজিক না জানলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে পেঁচানো সুতার মতো অংশ আছে। এখন চিহ্নিত করার সময় তুমি যদি এটাকে এই কালো যে সুতার মতো অংশ আছে না, এটাকে তুমি যদি লেখো ক্রোমোসোম, তাহলে ঠিক হবে না ভুল হবে বলো? এটাকে যদি লিখি ক্রোমোসোম, তাহলে এটা ঠিক না ভুল? হ্যাঁ, কেন ভুল? বলো, কেন ভুল বলো তো? হ্যাঁ, কারণ ক্রোমোসোম মানে হচ্ছে রঙিন বস্তু। বাস্তবিক এই সুতার মতো গঠন যখন থাকে, তখন তুমি যদি রং দাও, মোটেও রং ধারণ করবে না। যে রং ধারণ করে না তাকে তুমি রঙিন কেন বলবা? তাই না? একজন ধরো যে খুবই প্রচন্ড রকমের ফর্সা মানুষ, তাকে তুমি যদি বলো কালো মানুষ, তাহলে সে খেপে যাবে না? খেপে যাবে কিনা?
কি রে আমি এত ফর্সা তাও বলছে কালো, খেয়ে যাবে না, তাই কি না? তাহলে এইটা তো সুতার মতো, এটাকে রং দিলে রং ধারণ করবে না, কাজে তুমি এটাকে ক্রোমোসোম বলতে পারো না। তুমি যদি এটাকে চিহ্নিত করার সময় যখন ক্রোমোসোম, তার তো জিরো হয়ে যাবে, জিরো বেশি দিবে না, আরো রাগ হবে যে যেটা না সেটা বলছে কেন। তুমি যে একটা গরুকে বলো যে এটা একটা হাতি, এটা একটা ঘোড়া, তাহলে কেমন লাগবে? সেরকম এইটাকে তুমি ক্রোমোসোম বললে ভুল হয়ে যাবে, কারণ ক্রোমোসোম হলো সেটাই যখন ডিএনএ পেঁচিয়ে দিয়ে খাটো আর মোটা হয়, তাই না? এবং আলাদা আলাদা ভাবে এদেরকে চিহ্নিত করা যায়, তখন তো ক্রোমোসোম। এই অবস্থায় তুমি যদি রং দাও, এটা রং ধারণ করবে। এই অবস্থায় রং দিলে কি হবে? রং ধারণ করবে। এই অবস্থায় রং দিলে রং ধারণ করবে না, বুঝতে পারছো? তাহলে এটাকে তুমি রঙিন বস্তু ক্রোমোসোম বলতে পারো, এটা কি পারো? পারো না, বুঝতে পারছো? তাহলে এটা হলো ক্রোমাটিন, মানে ক্রোমোসোম যখন সুতার মতো, ক্রোমোসোম যখন সুতার মতো। আচ্ছা, তাহলে এই সুতার মতো যখন থাকে তখনই কিন্তু এর জিনগুলো অ্যাক্টিভ থাকে। বিভাজিত অবস্থায় এখানকার কোনো জিনই কাজ করে না। বিভাজিত অবস্থায় যখন ক্রোমোসোম দুই পারে যায় না, তখন কোনো জিনই অ্যাক্টিভ থাকে না, সব জিন ইনঅ্যাক্টিভ, কোনো কাজ করবে না। তুমি বাইরে বেড়াতে যাচ্ছ, তখন অন্য কোনো কাজ করতে চাইবা? করতে যাবে না। যখন দুই পারে যাবে তখন কোনো কাজ করবে না, স্থির অবস্থায় জিনগুলো অ্যাক্টিভ থাকে, বুঝতে পারছো? তাহলে মেসোডার্ম স্তর থেকে তৈরি হয়, তাই বলছে যে মেসোডার্ম, ভ্রূণীয় মেসোডার্ম থেকে অস্থি তৈরি হয়, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তরুণাস্থি তৈরি হয়। এগুলো কিন্তু কোষ, এই কোষই রূপান্তরিত হয়ে হয়ে এখানকার কিছু কোষ, এখানে তো অনেকগুলো স্তর আছে, তো এখানকার কিছু কোষ দেখা যাচ্ছে সে কি করলো, হাড় তৈরি হয়ে গেল। এর কিছু কোষ মাংসপেশি তৈরি করলো, বুঝছো? তো এই হাড়ের মধ্যেও কিন্তু, মানে এই যে হাড় আমরা দেখছি, এগুলো কি, হাড় তো শক্ত, কিন্তু এর মধ্যেও কিন্তু কোষ আছে, হাড়ের মধ্যেও কিন্তু কোষ আছে। এখন শক্ত হলো কি করে? শক্ত হয় এইভাবে, ধরো এটা একটা হাড়ের কোষ, মনে করো এটা একটা হাড়ের কোষ, হাড়ের কোষের ভিতরে তো নিউক্লিয়াস আছে, এখানে জিন আছে। এই জিন জিন কি করে যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এনজাইম এবং প্রোটিন তৈরি করে এবং বাইরের দিকে ফেলতে থাকে। তো বাইরের দিকে যখন ফেলে, তখন ফেলতে ফেলতে এক পর্যায়ে এই জিনিসগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। প্রথমে তরল থাকে, ফেলতে 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 এক পর্যায়ে এটা শক্ত হয়ে যায়, গাঢ় শক্ত হয়ে যায়। তখন এই কোষটা কি হয়, ডুবে যায় ভিতরে। যার জন্য আমরা হাড়ের মধ্যে কোষটা বুঝি না। আসলে এখানে কোষও আছে, ম্যাট্রিক্সও আছে, তবে সেই ম্যাট্রিক্সটা নিরেট, সেই ম্যাট্রিক্সটা নিরেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এভাবে হাড় তৈরি হয়েছে। মানে ও প্রথমে একটা টিউবওয়েল যদি একা একা পানি চিপতেই থাকে, আর যদি ওটাকে ঘিরে দেওয়া যায়, তাহলে এক পর্যায়ে টিউবওয়েলটা পানির ভিতরে ডুবে যাবে না? ডুবে যাবে কিনা? তো সেরকমই যে মেসোডার্মিক কোষগুলা বাইরে বিভিন্ন ধরনের পদার্থ ফেলতে 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 আশপাশটা প্রথমে তরল থাকে, আস্তে আস্তে শক্ত হয়ে যায়, হয়ে ওই শক্তের মধ্যে কোষটা বসে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম, হ্যাঁ, এইভাবে হাড়টি তৈরি হয়। তাহলে মেসোডার্ম থেকে উৎপন্ন, আশা করি এটা বুঝতে পেরেছো। যোজক টিস্যু একটার সাথে একটা সম্পর্ক, এই জন্য যোজক টিস্যু বলেছিলাম। এটা আর এখান থেকে বুঝতে লাগবে না। এবার দেখো ৫ম নম্বর লাইনে, মানুষের ৩০ বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। না লেখা থাকলে লিখে নিতে হবে, এটা নতুন বই আছে। মানুষের যখন ৩০ বছর বয়স হবে, তখন সব থেকে বেশি অস্থির ঘনত্ব বেশি হয়। এটু পর্যন্ত। এর পরের পৃষ্ঠা, মানুষের ৩০ বছর বয়সে, মানুষের ৩০ বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, বুঝতে পারছো? ৩০ বছর বয়সে। এরপরে পৃষ্ঠা দেখো, কঙ্কালতন্ত্রের শ্রেণী বিন্যাস, এগুলো এমসিকিউর জন্য। হ্যাঁ, বহিঃকঙ্কালতন্ত্র কোনটি? বহিঃকঙ্কাল মানে কি, বাইরের দিকে, তাই না? যেমন আমাদের এই যে চারা টারা, এগুলো কিন্তু কঙ্কাল। আমাদের যে লোম, তাই না, এগুলো হলো কঙ্কাল। কঙ্কালেরই একটা অংশ রূপান্তরিত হয়ে হয়। অন্তকঙ্কাল, অন্তকঙ্কাল বলতে ভিতরের দিকে কঙ্কাল, তাই না? যে কঙ্কালগুলো আমরা বাইরের দিকে দেখতে পাই, এটা হলো অন্তকঙ্কাল। যেমন আমাদের শরীরে এই এই জিনিসটা তো আছে আমাদের, তাই না? আমরা বাইরের দিকে দেখতে পাচ্ছি না, তাই কি না? তাহলে অন্তকঙ্কাল হলো ভিতরের দিকে যে কঙ্কাল। এই অন্তকঙ্কালের দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় মানে কি, এই যে মাথা গোটাটাকে আমরা করটি বলি, বুঝছো? মাথা আর মুখ, মুখমণ্ডল, এই দুটোকে একসাথে আমরা
করোটি বলি, ঠিক আছে। তো এই করোটি থেকে নিয়ে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, এবং মেরুদণ্ডের দিকে যা যা উৎপন্ন হবে সেটা অক্ষীয় কঙ্কালের মধ্যে হবে। কারণ এই যে বুকের খাঁচা এটা কিন্তু মেরুদণ্ডের দিকেই তৈরি হয়েছে, তাই এটাও কিন্তু অক্ষীয় কঙ্কাল। তাহলে এই যে মাথা থেকে নিয়ে আমাদের একবারে মেরুদণ্ডের শেষ ভাগ পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গ মানে কি? অঙ্গের আশপাশে যা থাকে। উপাঙ্গ মানে অঙ্গের আশপাশে যা থাকে। অঙ্গের আশপাশে আমাদের হাত, আমাদের পা, তাই না? এছাড়াও অঙ্গের আশপাশে, অক্ষীয় কঙ্কালের আশপাশে এখানে আমাদের ক্লাভিকল, স্ক্যাপুলা, এগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, খালি একটু জেনে রাখো, অক্ষীয় মানে অক্ষ বরাবর, অ্যাক্সিস, অক্ষ বরাবর, একবারে লম্ব বরাবর অক্ষীয়। উপাঙ্গীয় অঙ্গের আশপাশে যা থাকে। এখন এটুকু জেনে রাখো, হাত পা অঙ্গের আশপাশে, এটা হলো উপাঙ্গীয়। এটা হলো উপাঙ্গীয়। এটা অন্তঃকঙ্কাল কেন? এই কঙ্কাল আমরা দেখতে পাই না, চারা তো দেখতে পাই, তাই না? এটা বহিঃকঙ্কাল। লোম দেখতে পাই, এটা বহিঃকঙ্কাল। আর যে কঙ্কাল আমরা দেখতে পাই না, বুঝছো, সেটাই হচ্ছে যে দেখতে না পাইলে এটাকে আমরা বলবো অন্তঃকঙ্কাল। এরপরে দেখো একটা কঠিন বানান, যে স্প্লাঙ্কনিক কঙ্কাল তন্তু। এর বাংলা অর্থ আসলে অভ্যন্তরীণ অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গের কঙ্কাল তন্তু। এর বাংলা অর্থ হলো অভ্যন্তরীণ অঙ্গের কঙ্কাল তন্তু। এর বাংলা অর্থ হলো অভ্যন্তরীণ অঙ্গের কঙ্কাল তন্তু। এর বাংলা অর্থ হলো অভ্যন্তরীণ অঙ্গের কঙ্কাল তন্তু। অভ্যন্তরীণ অঙ্গের কঙ্কাল তন্তু। তাহলে কে কে? ল্যারিংস বা স্বরযন্ত্র বলা হয়। হ্যাঁ, ল্যারিংসের বাংলা কি? স্বরযন্ত্র। ল্যারিংসের বাংলা হলো স্বরযন্ত্র। স্বরযন্ত্র মানে হলো, তবে অবশ্যই এটা বলবো না স্বরযন্ত্র, অনেকে বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলা যাবে না। হ্যাঁ, এটা একবার উচ্চারণ করতে হবে, ষড়যন্ত্র। ষড়যন্ত্র হলে তো ওই যে ষড়যন্ত্র করা, তাই না? ষড়যন্ত্র বলতে হবে। এটাকে ইংরেজিতে বলে ল্যারিংস। ষড়যন্ত্র মানে কি? যে যন্ত্রটা স্বর তৈরি করে, এটা আমরা কথাবার্তা বলছি, তাই না? এটাই হলো ষড়যন্ত্র। বুঝতে পারছো আমাদের? হ্যাঁ, ষড়যন্ত্র বানান কিন্তু স্বর হবে না। হ্যাঁ হ্যাঁ, বানানটা ভুল ছিল। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, তাহলে এটা কোথায় থাকে? আমাদের যে খাদ্যনালী যেখানে আছে না, ধরো এটা খাদ্যনালী, আর এইখানে হলো শ্বাসনালী আছে। তো এই শ্বাসনালীর এইখান থেকে পদ্মার মতো গঠন থাকে, পদ্মার মতো গঠন থাকে। এখানে পদ্মার মতো যে গঠন থাকে, কতগুলো সুতার মতো গঠন থাকে, এদেরকে বলা হয় ভকাল কর্ড বা স্বরতন্ত্রী। ভকাল কর্ড বা স্বরতন্ত্রী। এই ভকাল কর্ড বা স্বরতন্ত্রী নড়াচড়া করে, তখন এই শব্দটা বের হয়, বুঝছো? তো তাহলে এইখানে ভকাল কর্ডের ভিতরে যে তরুণাস্থি আছে, তারপরে ভকাল কর্ড ছাড়া ল্যারিংস কিন্তু শুধু এটাকেই ল্যারিংস বলে তা না, যে এর আশপাশে কিন্তু কিছু অস্থি আছে। এর আশপাশে যেমন আমাদের এই অস্থি দেখা যায়, তাই না? অ্যাডামস আপেল বলে যে এটা দেখা যায়, এটাও কিন্তু ল্যারিংসেরই অস্থি, বুঝছো? এই সবটাকে, অর্থাৎ বাইরের দিকে অস্থি, ভিতরের দিকে তরুণাস্থি, সব কিছুকে একসাথে বলা হয় স্বরযন্ত্র বা ল্যারিংস। স্বরযন্ত্র বা ল্যারিংস। সেখানেও কিন্তু কঙ্কাল আছে, তাই হচ্ছে। এরপরে বলছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী, দেখো এই যে এখানে এরকম সি এর মতো কিছু তরুণাস্থি থাকে, বুঝছো? তাহলে এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীতে সি এর মতো কিছু তরুণাস্থি থাকে। সি এর মতো আগে শ্বাসনালী থাকে। হ্যাঁ, আগে শ্বাসনালী পরে খাদ্যনালী। মনে রাখবা, আগে শ্বাসনালী পরে খাদ্যনালী। তো শ্বাসনালীতে যে সি এর মতো যে তরুণাস্থিগুলো থাকে, এখানেও একটা কোশ্চেন, সি এর মতো কেন থাকে বলো তো? কে বলতে পারবা? সি এর মতো না থাকে, এটা গোটা থাকলেই তো ভালো হতো না? গোটাটা, ধরো গোটাটা থাকলে তাহলে আরো মজবুত হলো শ্বাসনালী। এখানে তরুণাস্থি থাকার মেন কারণ, শ্বাস নিতে যেয়ে ধরো তুমি ঘুমায় আছো, এখানে যদি তুমি তরুণাস্থি রিং না দাও, তাহলে শ্বাসনালী একসময় চ্যাপ্টার হয়ে যেতে পারে না? চ্যাপ্টার হয়ে যেতে পারে, তখন তো তুমি দম আটকে মারা যাবা। তো ওই জন্য আল্লাহ কি করছে, এটা যেন প্রসারিত থাকে সবসময়, সেজন্য এখানে একটা তরুণাস্থি দিয়ে রাখছে। এখানে তরুণাস্থি দিয়ে রাখছে, বুঝছো? তো এই তরুণাস্থি গুলা কিন্তু গোটাটা রিং এর মতো না থেকে এরকম থাকে। কেন গোটাটা থাকে না বলো তো? হ্যাঁ বলো, হচ্ছে বলো।
না ঠিক, হ্যাঁ খাদ্যনালীতে টাচ লাগবে, মানে এখানে তুমি যেটা বলতে চাও কাছাকাছি বলে ফেলছো, মানে এটা যে রিং থাকে আমাদের খাবার দেওয়ার সময় এই খাদ্যনালী কিন্তু সংকুচিত প্রসারিত হয়, বুঝছো? তো যদি গোটাটা রিং থাকে তাহলে প্রসারিত হওয়ার সময় তোর কাছে রিং এ চাপ লাগবে না, চাপ লাগলে তখন খাদ্যনালী নষ্ট হয়ে যাবে। ওই জন্য আল্লাহ এই দিকটা ফাঁকা রেখে দিয়েছে, এই দিকটা কি করছে ফাঁকা রেখে দিয়েছে যাতে প্রসারিত হলো ওই গ্যাপে ঢুকে, বুঝতে পারছো? সব জায়গাতেই আল্লাহর কিন্তু কুদরত পাওয়া যায়, তাই না? যে এই জন্য এটা প্রসারিত করার জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, বুঝছো? এই জন্য এটা সি এর মতো থাকে আর কি। এখানে তোর আসতে আছে বঙ্কাই, বঙ্কাই কোনটা? এই যে শ্বাসনালী আছে না, এই শ্বাসনালী দুই দিকে কিন্তু ডিভাইড হয়ে গেছে এইভাবে করে, কারণ এদিকে একটা ফুসফুস এদিকে একটা ফুসফুস, তো তো এই দুটাকে একসাথে বঙ্কাই বলে, আর এক বচনে এটাকে বলা হয় বঙ্কাস। এখানেও কিন্তু তরুণাস্থি রিং আছে, বুঝছো? এখানে তবে এখানকার তরুণাস্থি রিং গোটাটাই থাকে, এরকম সি এর মতো থাকে না, এখানে গোটাটাই থাকে, গোটাটাই থাকে। এখানে খাদ্যনালীর সাথে কোনো টাচ হওয়ার সুযোগ নাই, এই জন্য গোটাটা থাকে। এখানেও তরুণাস্থি রিং আছে, হ্যাঁ। তো এদেরকে বঙ্কাস বলা হয়, আর বহুবচনে কি হয়? বঙ্কাই। বঙ্কাসের বাংলা অর্থ কি বলো তো? বঙ্কাসের বাংলা অর্থ কি? কি পারবা? বঙ্কাসের বাংলা অর্থ বলা যাবে? বঙ্কাসের বাংলা অর্থ হলো বাতাস যাওয়ার রাস্তা। বঙ্কাসের বাংলা অর্থ হলো বাতাস যাওয়ার রাস্তা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইগুলো জায়গাতে তোমার থাকে হলো যে অভ্যন্তরীণ অঙ্গের যে কঙ্কালতন্ত্র সেটা। এবার দেখো কঙ্কালতন্ত্রের কাজ, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়। কঙ্কালতন্ত্রের কাজ সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে, কঙ্কালতন্ত্রের কাজ। তো দেখো এগুলো তোমরা নিজেরা বুঝবা, তবে যে জায়গাগুলো বুঝবা না আমি একটু বলি, যে যেগুলো বুঝবা না, যেমন দেখো রক্ত 6 নম্বরে রক্তকণিকা উৎপাদন। রক্তকণিকা উৎপাদন শুধু আমাদের যে হিউম্যানাস আর ফিমার এখান থেকে যে হয় এমন না, আরো বেশ কিছু জায়গাতে হয়, সেই নামগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন দেখো যে স্টারনাম পাজর, এটা কি স্টারনাম বলে? এই যে অস্থি এটার নাম স্টারনাম। স্টারনাম মানে কিন্তু বুক, বুকের মিডিলে থাকে, তো তাই এটার নাম হলো স্টারনাম হয়েছে। স্টারনাম মানে বুক। তারপরে হচ্ছে পাজর। পাজর কোনটাকে বলে? এই সম্পূর্ণটা হলো পাজর, এই সম্পূর্ণটা হলো পাজর, এই সম্পূর্ণটাকে পাজর বলা হয়, বুঝছো? এখান থেকেও তৈরি হয় আমাদের রক্তকণিকা। তারপর বলা হচ্ছে কশেরুকা। কশেরুকা কোনটা? এই দেখো মেরুদণ্ডের এক একটা অস্থি, ছোট ছোট অস্থি, মেরুদণ্ডের এক একটা ছোট ছোট অস্থিকে বলা হয় কশেরুকা। মেরুদণ্ডের এক একটা ছোট ছোট অস্থিকে কশেরুকা বলা হয়, বা ভার্টিব্রা বলা হয়। কি বলা হয়? ভার্টিব্রা। এটা আমরা পড়বো, সামনে আছে। তাহলে কশেরুকা বা ভার্টিব্রা বলা হয়, ঠিক আছে? তো কশেরুকার বাংলা অর্থ কি বলতো? কশেরুকা যদিও বাংলা, কিন্তু এটা আসলে সংস্কৃত ভাষা, এটা অরিজিনাল বাংলা না। তাহলে ভার্টিব্রার সংস্কৃত হলো কশেরুকা। কশেরুকার বাংলা কি? কশেরুকার বাংলা বাঙালি হয়ে বাংলা জানো না, তাই না? না, এটা আমাদের ভাষার মধ্যে কি সংস্কৃত ভাষা মিশে আছে জানো তোমরা? শুধু সংস্কৃত মিশে আছে, আমাদের ভাষার মধ্যে তোমার ফার্সি মিশে আছে, উর্দু হিন্দি মিশে আছে, সংস্কৃত মিশে আছে, বুঝছো? মিশে আছে কিন্তু। যেমন আমরা যে পানি বলি, এটা তো আসলে বাংলা ভাষা না, বুঝছো? তাই না? চেয়ার টেবিল তো বাংলা ভাষা না, তাই না? এরকম অনেক কিছু আছে যেটা আমরা বলি, কিন্তু আসলে যেমন আমরা যে শহীদ মিনার বলি, এটাও তো বাংলা ভাষা না। এটা বাংলা ভাষা? বাংলা ভাষা না। এর বাংলা কি? মরাখুটি। শহীদ মিনারের বাংলা অর্থ হলো মরাখুটি। মরাখুটি। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার বলাটা বাংলাকে অপমান করা। বাংলার জন্য বলে জীবন দিল না, আর তুমি বলতেছো হলো এদিকে আরবি আর এদিকে ফার্সি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি বললেও তো সেটাও তো ঠিক হবে না, ওটাও তো আবার ইংরেজি, তাই না? আর সবচেয়ে বড় যেটা সেটা হলো যে তুমি বলছো যে শহীদ মিনার, বাংলায় বলতে হবে মরাখুটি, ঠিক না? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে অন্য ভাষাটা আমাদের মধ্যে ঢুকে যায়, ওটাই সুন্দর লাগে আর
বলতে বলতে ওটাই সুন্দর লাগে। যেমন চেয়ারকে তুমি কেদারা, এখন কেদারা বললে ভালো লাগবে? মানে শুনে শুনে যেটা অভ্যস্ত হয়ে গেছে, আর অন্যের ভাষাটাই তোমার বেশি ভালো লাগছে, ভালো লাগছে না? তাহলে মাতৃভাষার প্রতি ভালোবাসা ওইভাবে 100% কারোরই নাই, তাই না? নাহলে থাকলে তুমি তুমি ছোটকাল থেকে তুমি কশ্যরিকা বলে আসছো, এটা সংস্কৃত ভাষা, এটা বাংলা জানো না, এটা কেমন কথা? কশ্যরিকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি, মেরুদণ্ডের ছোট অস্থি, মেরুদণ্ডের ছোট অস্থি। কশ্যরিকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি। তাহলে এই যে যেগুলো বললাম, তাই না, এগুলো তারপর তোমরা তো জানো করটি। করটি মানে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি আর মাথার যে খুলির অস্থি। গোটা আমরা যদিও মাথা বলি, কপালে লাগলেও মাথায় বলি, তো কপাল থেকে এই পর্যন্ত আমরা মুখমণ্ডল অস্থি সব কিছুকে একসাথে বলা হয় করটি, সব কিছুকে একসাথে বলা হয় করটি। তাহলে এই করটির এইখানে যে অস্থিগুলো আছে, এগুলো খণ্ডমণ্ডলীয় অস্থি, এখান থেকে রক্তকণিকা তৈরি হয়। আর কোথা থেকে হয় বলছে? ফিমার আর হিউমেরাস। তো ফিমার তো এটা, তাই না, এটা কি ফিমার বলা হয়। আর হিউমেরাস মানে কি? হাতে থাকে, মানে মনে রাখবা হিউমেরাস হ্যান্ড হলো এইচ দিয়ে, হিউমেরাসও এইচ দিয়ে, তার মানে হিউমেরাস হাতে থাকে। ফিমার ফুট মানে পা, তার মানে পায়ে থাকে, এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো 8 নম্বর পয়েন্টে বুঝবে না হয়তো, 8 নম্বর যে রোগ প্রতিরোধ। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্তু জিনিসটা কি? অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্তু। দেখো অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্তু, অস্থির ভিতরে, যেমন ধরো এটা কিন্তু একবারে নীরের যে দানা, এর ভিতরে ফাঁপা আছে, ফাঁপা আছে না? যেমন নিহারি খাপ না, নিহারির ভিতরে কি ফাঁপা আছে না? তো এই যে ফাঁপা যে অংশটা আছে না, তার ভিতরে যে স্তর, তার নাম এন্ডোথেলিয়াল। তার যে ভিতরের স্তর, তার নাম কি? এন্ডোথেলিয়াল। এন্ডোথেলিয়াল। এখন বলছে, দেখো এখানে বলছে এন্ডোথেলিয়াল, এন্ডোথেলিয়াল তন্ত্র, রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। রেটিকুলো মানে কি মনে আছে তোমাদের? রেটিকুলো, রেটি মানে কি বলো তো, মনে আছে কিনা? রেটিকুলো, রেটিকুলো, তাহলে এন্ডোথেলিয়াল রেটিকুলো। রেটি মানে কি বলো? রেটি মানে না, রেটিনা মানে চক্ষু। রেটি মানে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে আছে? ওই রেটি আর রেটি একই কথা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটি মানে জালিকাকার, রেটি মানে জালিকাকার, রেটি মানে কি? জালিকাকার। কুলো মানে ছোট, তাহলে রেটি মানে জালিকাকার, জালিকাকার, জালিকাকার। আর এই যে কুলো, কুলো মানে ছোট, কুলো মানে খুব ছোট কিছুকে বলা হয় কুলো। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম মানে ভিতরের দিকে, তাই না? এন্ডোপ্লাজম মানে কি? ভিতরের দিকে, তাই তো? ধরলাম ওই